নমস্কার। আহ, আর 10 মাস মতো আছে বিধানসভা ভোটের। তো এই 10 মাস আগে একটু কোন রাজনৈতিক দল কে কোথায় দাঁড়িয়ে আছে সেইটা একটু আলোচনা করি। প্রথমে আমি একটু বিরোধী দল নিয়ে আলোচনা করছি, পরে আসছি শাসক দলের কথায়। প্রথমে বিরোধী দলের বিজেপির কথায় আসি, যেহেতু বিজেপি এখন অব্দি প্রধান বিরোধী দল। তো বিজেপি এই বিধানসভা ইলেকশনের আগে কোথায় দাঁড়িয়েছে? যে বিজেপি কি আগের ইলেকশনের তুলনায় একটু বেটার জায়গায় আছে, না আরো খারাপ জায়গায় আছে? তো বিজেপির এখন ভোট পার্সেন্টেজ লাস্ট বিধানসভা অনুযায়ী 38%। 38% ভোট বিজেপির আছে। তো বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে এই ভোটটা নিয়ে যেতে হবে 45%, অর্থাৎ এখনো প্রায় 7% মতো ডিফারেন্স আছে। তো বিজেপি এখন এখন কোন অবস্থায় দাঁড়িয়েছে? তাদের 38%টা কি 40-42% এসছে, না 38 থেকে আরো কমে গিয়ে 33-34% চলে গেছে? তো বিজেপি যে বিরোধী রাজনৈতিক দল, তাদের যেভাবে আন্দোলন করার দরকার, মানুষের মধ্যে বিশ্বাসটা অর্জন করা দরকার, যে মানুষ মানুষ তো একটা অল্টারনেটিভ ভাববে যে তৃণমূলের বিকল্প হিসেবে কি বিজেপিকে আমি আনবো। সেই বিকল্পটা তো প্রথমে দিতে হবে মানুষকে, মানুষের মধ্যে সেই বিশ্বাসটা অর্জন করাতে হবে। কিন্তু সেই বিশ্বাসটা যদি অর্জন করাতে না পারি, তাহলে কিন্তু বিজেপি আসবে না। তো এই বিশ্বাসটা অর্জন করার জন্য কি দরকার? এই বিশ্বাসটা অর্জন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানুষের মনে একটা আস্থা তৈরি করতে হবে যে আমি তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি আসবে। এই আস্থাটা অর্জন করতে গেলে কি কি করতে হবে আমাদের? এই আস্থাটা অর্জন করতে গেলে আমাকে বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে কিন্তু বিশ্বাস, এমনি এমনি মুখের আওয়াজ দিয়ে কিন্তু হবে না। আন্দোলন করতে হবে। আন্দোলন শুধু রাজনৈতিক ভাবে করলে হবে, মানে রাজনৈতিক লাভ পাওয়ার জন্য করলে হবে না। আন্দোলন করতে হবে সাধারণ মানুষের জন্য, এবং সেটা ভাবলে হবে না যে আমি এই আন্দোলন থেকে কোনো সুবিধা পাবো কি পাবো না। আন্দোলনটা শুধু এইভাবেই করতে হবে যে আমি যে আন্দোলনটা করব, সে আন্দোলনটা করব সাধারণ মানুষের যাতে সেটা উপকার হয়। আমার আন্দোলনটা যাতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পারে যে এটার মধ্যে কোনো রাজনীতি নেই। তো এই জায়গাটাই কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে আছে। কেন বলছি আমি কথাটা? এখন বিধানসভায় বিজেপি বিরোধী দলনেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যে সমস্ত কথাবার্তা, যে একটাও কথাবার্তার পেছনে কিছু কোনো যুক্তি নেই। একটা যা করে একটা কথা বলে দিচ্ছে যে তৃণমূল যে কোনো একটা কর্মসূচি নিচ্ছে, তার পাল্টা একটা বলতে হবে, কিন্তু সেই পাল্টা কথা বলার মধ্যে যদি কোনো যুক্তি না থাকে, মানুষ কিন্তু সেটা নেবে না। যেমন আমি রিসেন্টলি কয়েকটা উদাহরণ আপনাকে দিচ্ছি। যখন জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন হলো, শুভেন্দু প্রথমে কি নিয়ে এলেন যে ওটা তো মন্দির নয়, ওটা তো কালচারাল নাম, ওটা মন্দির কিসের? এইখানটাই বুঝতে হবে মানুষ কিন্তু ওটাকে কি ভাবছে। মানুষ এটাকে মন্দির ভাবছে না কালচারাল সেন্টার ভাবছে?
শুভেন্দু অধিকারী ভাবছে যে আমি বলে দিচ্ছি ওটা মানুষ ওটা মন্দির ভাববে না, ওখানে মানুষ যাবে না। শুভেন্দু অধিকারীর মনেই ধারণা এলো। কিন্তু মানুষ কি সেটা নিয়েছে? মানুষ জানে মন্দির মন্দির, সেটা যে নামেই হোক। আপনার পাড়াতেও যদি কোনো একটা বড় ঠাকুরের মন্দির হয়, তৈরি করা হয়, দেখবেন সেখানে কিন্তু মানুষ যাবে। দেখবেন প্রত্যেক শনিবারে পুজো হয়। কত আছে বড় ঠাকুরের মন্দির, সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রচুর মন্দির আছে, সেখানে কিন্তু মানুষ যাচ্ছে। ফলে এটাও মানুষ কিন্তু যাবে। সে আপনি মন্দির বলুন আর কালচারাল নাম সেন্টার বলুন, যাই বলুন, মানুষের কাছে এটা মন্দির, তাহলে মানুষ যাবে। তো শুভেন্দু অধিকারী এইটা কিন্তু মানুষ নিল না। কিন্তু তার বিরুদ্ধে আমরা দেখলাম দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার পরে প্রচুর মানুষের ভিড়, এখনো ভিড়। এবং যা ওখানকার মানুষজন যেটা বলছে, ওখানকার দোকান ঘাট, তারপরে যে হোটেল, গাড়ি, সমস্ত যে তথ্য নেওয়া হচ্ছে তাতে দেখা গেছে, প্রত্যেকে বলেছে তাদের ইনকাম প্রচুর বেড়ে গেছে। তাদের যে ইনকাম ছিল দীঘার জগন্নাথ মন্দির হওয়ার আগে আর তারপরে জগন্নাথ মন্দির পরে যেহেতু অনেক গুণ আয় বেড়ে গেছে। এবং ওখানকার মানুষ এই মন্দিরকে কিন্তু সাধুবাদ জানিয়েছে, কারণ তাদের ন্যাচারালি মানুষের আগে জীবিকা, জীবন জীবিকা, এইটা যদি কেউ আঘাত করে সে কিন্তু পিছিয়ে যায়। ফলে ওখানকার মানুষের কিন্তু জীবন জীবিকা এটা বেড়েছে। এবং দ্বিতীয়, তারপরে দেখলাম কি, আবার শুভেন্দু অধিকারী বললেন যে মন্দির যে জগন্নাথ তৈরি হয়েছে এটা দীঘার মন্দির নিম কাঠ চুরি করে মন্দির তৈরি করা হয়েছে। একটা বোকার মতো কথা বললেন। নিম কাঠ কি এদিকে নেই? ওইখান থেকে নিয়ে আসতে হবে। পরবর্তীকালে কি দেখলাম, ওখানে একটা তদন্ত হলো। তদন্ততে দেখা গেল ওখানকার উড়িষ্যার এক মন্ত্রী, তিনি রাষ্ট্রে বিবৃতি দিলেন যে না, আমরা এখানে দেখেছি এখান থেকে কোনো কাঠ চুরি যায়নি, আর আমাদের এখানে যত টাকা উদ্বৃত্ত আছে ওই কাঠ দিয়ে অত মানে জগন্নাথের মন্দির তৈরি করা, মূর্তি তৈরি করা যাবে না। তাহলে কি হলো? মানুষকে প্রথমে এইটা বললেন, মানুষ কিন্তু দেখলো আলটিমেটলি ব্যাপারটা পুরো মিথ্যে। তাহলে আমি যদি মিথ্যের উপর তৈরি করি, এটা মানে সবাই জানবে যে মিথ্যের উপর কিন্তু কোনো কিছু দাঁড়ায় না। হয়তো প্রাথমিকভাবে প্রথম মানুষ কিছু বিশ্বাস করে যে না ও ঠিক বলছে, কিন্তু পরবর্তীকালে আলটিমেটলি সত্যি সত্যি হয়ে চলে আসে। তারপরে দেখলাম কি, আবার কি বললেন শুভেন্দু অধিকারী, বললেন যে যে ওখানকার মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে মানুষের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবে। উনি তারপরে বললেন কি, এইটাকে কাউন্টার করার জন্য উনি বললেন যে উনি যে ইয়েটা দিচ্ছেন, প্যাঁড়াটা বা এটা তৈরি করছেন, এটা হালাল করা মিষ্টি, আপনারা কেউ খাবেন না। তারপরে কাউকে দিয়ে উনি একটা ভিডিও বানিয়েছিলেন যে সে বলছে হ্যাঁ আমি তৈরি করে দিয়েছি। আলটিমেটলি দেখা গেছে, পরবর্তীকালে দেখা গেছে সেটাও মিথ্যে। এবং প্রচুর মানুষের ঘরে কিন্তু জগন্নাথের প্রসাদ এবং ফটো পৌঁছে গেছে। তাহলে আবার একটা মিথ্যে। তো এইভাবে মিথ্যের উপর যদি কোনো কথা বলতে থাকি, তাহলে মানুষের মধ্যে কিন্তু যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরো কমতে থাকবে। সেটাকে বুঝতে হবে, সেটাকে বিজেপিকে বুঝতে হবে, শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে। তারপরে আমরা দেখলাম কি, অভয় আমাকে নিয়ে একটা তৈরি করা হলো, বিচার পাইয়ে দেবে, বিচার পাইয়ে দেবে। স্টেট গভর্নমেন্ট, মমতা গভর্নমেন্ট অন্যায় করেছে, বিচার পাইয়ে দেবে। তো আমরা দেখলাম কি, ওনার আন্দোলনটা হলো পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, যারা এখন কিন্তু এই তদন্তে নেই। তদন্ত রয়েছে সিবিআই এর হাতে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে।
তাহলে আমি তো আন্দোলনটা করব কোথায়? যে বিচার করছে তার নজরে আনবো, যে বিচার হয়নি, তুমি বিচারটা ঠিক করে করো। সেইটা না করে উনি কি করলেন, অভয়ের মাকে দিয়ে একটা অভয়ের মা বাবাকে দিয়ে একটা কল করালেন নবান্ন অভিযানের। তাতে দেখতে পেলাম আমরা কি, লোকজন যেরকম আগে 1 বছর আগে যে মানুষের ইয়ে ছিল সেইটা কিন্তু আর নেই। হ্যাঁ, কিছু লোক জড়ো হয়েছে, বামপন্থী কিছু লোক গেছিল, বা বিজেপিরও কিছু সমর্থক গেছিল, কিন্তু দেখা গেল মানুষের সেই আগে যে স্বতঃস্ফূর্ততা ছিল সেটা কিন্তু নেই। কেননা মানুষ এবার বুঝতে পারছে যে বিচার যেভাবে সিবিআই, সেখানে আমি যদি রাজ্য সরকারের কাছে চাই, রাজ্য সরকারের হাতে তো নেই বিচারটা। তাহলে বিচারটা কোথায় দেবে? তাহলে সত্যি যদি বিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে আন্দোলনটা করার দরকার ছিল সিবিআই দপ্তরে। তাহলে কিন্তু মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারতেন। কিন্তু ভুল জায়গায় আন্দোলন করলেন, মানুষের আস্থাটা আরো দিন দিন নেমে যাচ্ছে। তারপরে আবার একটা দেখা গেল কি, এখন বাঙালি অস্মিতা নিয়ে একটা চলছে, সেটা বুঝতে হবে যে ভোটটা হচ্ছে বাঙালিদের ভোট। তা এই ভোটটা পেতে গেলে আমাকে তো বাঙালিকে সম্মান জানাতে হবে। তা না জানিয়ে আমি যেখানে বাঙালি বাংলা ভাষায় কথা বলছে তাদের আমি করছি। হ্যাঁ, তুমি দেখো, যদি কোনো বাংলাদেশি থাকে তুমি তাদের করো, কিন্তু তুমি বাংলায় কথা বলছে বলেই তুমি তাকে ধরে নিয়ে যাচ্ছ, ধরে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করছো, সেটা তো মানুষ মেনে নেবে। এবং এটা তো বাঙালিদের পক্ষে একটা সত্যি একটা অপমানের ব্যাপার, যে বাংলা ভাষা কোনো ভাষাই নয়, এরকম মুক্তি যদি বিজেপির কোনো নেতার মুখ থেকে বেরোয়, তাহলে স্বাভাবিক বাঙালিরা গর্জে উঠবেই। এবং তাহলে কি বাঙালিরা ভোট দেবে? আর দেবে না। এই জায়গাটা বুঝতে হবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিকে কিন্তু একটা টাইমে বাঙালিকে বলা হতো হুইচ বেঙ্গল শোস টুডে, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। যেটা বাংলা আজকে চিন্তা করছে, সেটা অন্যরা ভারতবর্ষের অন্য সবাই চিন্তা করছে কালকে গিয়ে। ট্যালেন্টেও বাঙালিরা কিন্তু সারা ভারতবর্ষে এগিয়ে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, বাঙালি পাবেন। অতএব সে বাঙালিকে নিয়ে কিন্তু হেলাফেলা করলে কিন্তু সে তার ফল খুব একটা ভালো হয় না। তো সেটা বুঝে বিজেপিকে বুঝতে হবে, শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে। তুমি আগে শিওর হও যে বাংলাদেশি, তারপরে তুমি তাকে ব্যবস্থা নাও। তুমি আগে বাংলা ভাষায় কথা বললেই তারপরে তুমি তার বিরুদ্ধে অত্যাচার করছো, এটা তো মানুষ মানবে না, মানছেও। আর একটা আসছে লাস্ট, মানে যেটা আর একটা ইস্যু লাস্ট লেটেস্ট যেটা এসছে, যে এই 26,000 এর মানে শিক্ষার মানে চাকরি থেকে হয়েছে, 26,000 বাতিল হয়েছে স্কুল শিক্ষকের চাকরি। সেইটা প্রথমে বলা হচ্ছিল যে হ্যাঁ, এটা তৃণমূলের এগেনস্টে যাবে, কিন্তু পরবর্তীকালে এখন এক এক করে বেরিয়ে আসছে এটাতে যেমন তৃণমূলের নেতা মন্ত্রীর ছেলে আছে, তেমনি বিরোধী দলের থেকেও কিছু কিছু উদাহরণ পাওয়া যাচ্ছে, তারাও এটা অযোগ্যর মধ্যে আছে। অতএব দুর্নীতি সব জায়গাতেই রয়েছে। এটা কিন্তু এখন, আগে যেটা একটা এক পেসে ছিল, সেটা কিন্তু এবার ঘুরে গেল, এবার কিন্তু ডিভাইড হয়ে গেল। ফলে এই দুর্নীতির মধ্যে সবাই জড়িত আছে। তাহলে আমরা কি দেখলাম, বিজেপি কিন্তু যে সমস্ত যুক্তিগুলো বিজেপির সব বিপক্ষে যাচ্ছে। তাহলে বিজেপির কিন্তু আগের সেই পার্সেন্টেজ থেকে কিন্তু এগুলো ভোটগুলো কাটতে থাকবে, কমতে থাকবে। তাহলে কমতে থাকলে বিজেপির পক্ষে আসা সম্ভব হবে না।
আর বাম কংগ্রেসের কথা বলি, বামফ্রন্ট কংগ্রেস দুজনের যে জায়গাতে দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, কেন তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। মানুষের জন্য অ্যাক্টিভিটি মানে শুধু দুটো মিছিল করলাম তাতে হবে না, মানুষের সুখ দুঃখের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাহলেই মানুষ আসবে। কিন্তু ওই দুটো আমি মিছিল করলাম, এখান থেকে ওখানে মিছিল করলাম, দুটো মিটিং করলাম, কলকাতা ব্রিগেডে মিটিং করলাম, তাতে হবে না। কি করতে হবে? বিকল্প নীতি দেখাতে হবে। তৃণমূল আজকে এইটা দেখাচ্ছে, আমরা এর থেকে বেটার কি দেখাতে পারবো, এবং অবশ্যই এটা ইয়ে দিকে মানে কোনো হাওয়াই উড়িয়ে দেওয়ার কথা বললে হবে না, তার কথার মধ্যে যুক্তি থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ফলে বাম কংগ্রেস যেখানে দাঁড়িয়েছিল তারা কিন্তু আর এগোতে পারেনি এখনো অব্দি, মানে সেই রকম তাদের কিছু অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে না যে বাম কংগ্রেস এ হওয়া যায়। এইবার আসি তৃণমূলের কথায় আসি। তৃণমূল কংগ্রেস যে জায়গায় আছে, লাস্ট বিধানসভায় তৃণমূল কংগ্রেস, লাস্ট যে লোকসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটটা বাড়িয়ে নিয়েছিল, তাদের সিট যা ছিল তার থেকে বেড়েছিল, আগে 2019-এর যা ছিল তার থেকে সিট 6টা সিট বেড়ে গেল, বিজেপির কমে গেল, 6টা সিট বিজেপির কমে গেল। তো কেন তৃণমূল ভোটটা বাড়লো কেন, যেখানে বিজেপি ভোট কমছে তৃণমূলে বাড়ছে কেন? ডেফিনেটলি তো কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তৃণমূলে যে সমস্ত সমাজ কল্যাণমূলক ইয়ে রয়েছে, প্রকল্প রয়েছে, সেগুলো সুবিধা তো মানুষ পাচ্ছে, এটা তো বলার কিছু নেই। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, তারপরে আরো যে সমস্ত আছে, যে সাইকেল দেওয়ার এটা যে কর্মসূচি, তো এইগুলো তো মানুষ তো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, তো অস্বীকার করার জায়গা নেই। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষ, প্রান্তিক মানুষ যারা আছে, আমাদের কাছে একটা সাইকেলের মূল্য নেই, কিন্তু একটা প্রান্তিক মানুষের কাছে সাইকেলের মূল্য অনেক। আপনি যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যে সমস্ত প্রান্তিক অঞ্চল রয়েছে, সেখানে আপনি একটা ডাক্তারখানা যেতে গেলে বা একটা হাসপাতালে যেতে গেলে অনেকটা পথ যেতে হয়, স্কুলটা অনেকটা দূরে, তাদের কাছে ওখানে তো এখানকার মতো এত যানবাহনের সুবিধা নেই, এখানকার মতো যানবাহনের সুবিধা তাদের নেই, তাদের ওই সাইকেলই ভরসা। কারণ আমি দেখেছি, আমি পুরুলিয়ায় গেছি, বাঁকুড়ায় দেখেছি, যেদিনকে সাইকেল দেওয়া হবে তার আগের দিন একটা উৎসব মেজাজ ওইসব জায়গায়, আমি তো অবাক হয়ে গেছিলাম। তারপরে যখন অ্যাকচুয়াল পরিস্থিতিটা দেখলাম যে বাজার 6 কিলোমিটার দূরে, স্কুল 8 কিলোমিটার দূরে, হাসপাতাল 12 কিলোমিটার দূরে, আর ওখানে এত আমাদের এখানকার মতো যানবাহনের সুবিধা নেই, ফলে ওখানকার মানুষের মধ্যে ওইটা একটা বিশাল, ফলে ওখানকার মানুষ তো উপকৃত হচ্ছে, তো অস্বীকার করার জায়গা নেই। তো যাই হোক, স্বাস্থ্যসাথীতেও মানুষ কিছু সুবিধা পাচ্ছে, তো এই সুবিধাগুলো আছে, এই জন্য তো তৃণমূল কংগ্রেস একটা ভোট ব্যাংক তৈরি হয়েই আছে। আর একটা হচ্ছে যে বিজেপির যে মুসলিম বিরোধী যে একটা নীতি রয়েছে, যে আমরা মুসলমান ভোটের দরকার নেই, এই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আরো যত দিন যাচ্ছে আরো বেশি করে জমাট বাঁধছে। মানে এখনো যে তৃণমূলের ইয়ে মুসলিমের কিছুটা ভোট, যেটা ওই আইএসএফ বলে একটা যে পার্টি আছে, আইএসএফ এর কিছু ভোট পায়, কিন্তু যত দিন যাচ্ছে, কেননা আইএসএফ এরও তো কোনো বিশ্বাসযোগ্যতা মুসলিমদের মধ্যে আইএসএফ তৈরি করতে পারেনি, কারণ কর্মসূচি নেই, শুধু ওই নৌসাদ সিদ্দিকী দুটো বক্তৃতা দিচ্ছে, এখানে মিছিলে যাচ্ছে, ওখানে যাচ্ছে, মানুষের জন্য আন্দোলন, মানুষের পাশে দাঁড়াচ্ছে কোথায়? ফলে ওখান থেকে এবার এবার সেই এটা দিতে পারছে না, সেই ভরসাটা দিতে পারছে না, ফলে দেখছে ভরসার একটাই জায়গা তৃণমূল কংগ্রেস, ফলে
সেই মুসলিম ভোটও কিন্তু আগে যা ছিল তৃণমূলের পেছনে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মুসলিম ভোট তৃণমূলের মোটামুটি আগে যদি তৃণমূল 65% ভোট পেত মুসলিমদের, এখন সেটা 75% হয়ে যায়। এবং এই বাঙালি অস্মিতাকে নিয়ে মমতা ব্যানার্জি যে ইস্যুটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটা কিন্তু অনেক হিন্দু ভোটও কিন্তু বাঙালি হিন্দু ভোটও কিন্তু বিজেপির থেকে সরে আসছে। ফলে এইবারে কিন্তু তৃণমূলের একটা গত বছর থেকেও সিট কিন্তু বেড়ে যেতে পারে। এইটা কিন্তু যত দিন যাচ্ছে বিরোধীরা কিন্তু ঠিক জায়গায় আঘাত না করে উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা ইস্যু করছে, এবং মানে ইস্যুগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছে না, ভুলভাল। এই শুভেন্দু অধিকারী আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছে, সবসময় বলছে ভাইপো ভাইপো এই করেছে, ভাইপো ওই করেছে, ভাইপো হ্যানা ত্যানা, এই চুরি করেছে, গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কিন্তু একটা কিছু আর মানে প্রমাণ কিন্তু সিবিআই বলুন ইডি বলে কেউ জোগাড় করতে পারছে না। আর শুভেন্দু অধিকারী বলছে আমি ভাইপোকে জেলে ঢুকিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো। আরে বাবা, তোমাকে তো জেলে ঢুকাতে গেলে আগে প্রমাণ দিতে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা জেরা করা হয়েছে, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতাকে এতটা জেরা করেছে সিবিআই। কিন্তু অভিষেক ব্যানার্জিকে কিছু করতে, মানে অভিষেক ব্যানার্জির বিপক্ষে কিছু করতে পারে। ফলে শুভেন্দু যেটা বলছে শুধু আওয়াজ দিয়ে যাচ্ছে, ফলে মানুষ, এই জন্য তো মানুষের বিশ্বাসটা জন্মাচ্ছে না। শুভেন্দু ভাবছে আমি যেটা বলছি মানুষ মনে হয় একবারই বিশ্বাস করে নিচ্ছে। আরে বাবা, মানুষ তো অত বোকা নয়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবকিছু খবর আছে। ফলে আপনি যেটা বলবেন এক বাক্যে সেটা মানুষ মেনে নেবে, তার পিছনে যুক্তি না না থাকে মানুষ নেবে না। যার জন্য কিন্তু বিজেপি এগোতে পারছে না, এটাকে বিজেপিকে বুঝতে হবে। যাই হোক, তো আমার যেটুকু মনে হয় যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির অবস্থা খুব একটা ভালো হবে না। আমার মনে হয় তৃণমূল গতবারে বিধানসভা থেকে এবারে আরো ভালো রেজাল্ট করবে, আমার মনে হয়, ব্যক্তিগত মত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা করে দেবেন, যাতে কোনো নোটিফিকেশন গেলে আপনাদের কাছে প্রথমে যাতে মেসেজটি চলে যায়।